Hello, my dear students. How are you? I hope you are well in your family. ভয়াল করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে, যেখানে সারা বিশ্ব আতঙ্কিত। সেখানে অবশ্যই তোমরা কখনো ঘর থেকে বের হবে না। প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া কখনো ঘর থেকে বের হবে না। এবং তোমাদের পড়াশোনাটাও, লেখাপড়াটাও তোমাদেরকে চালিয়ে যেতে হবে সুন্দরভাবে, ঠিক আছে? আচ্ছা, আজকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ে আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি পড়াবো। সে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে টেন্স। তোমরা সবাই খাতায় লিখে ফেলো। টেন্স ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। হয়তো ইংরেজির তোমার মস্তিষ্ক বলা হয়, ব্রেন বলা হয় ইংরেজির ব্রেন, টেন্স। আজকে টেন্সের বিষয়ে যে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথম থেকে আমি টেন্স বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খাতায় লিখবে। টেন্স মানে কাল বা সময়। যদিও তোমরা এই টেন্সের বিষয়টা অনেক আগের থেকে তোমরা এটা পড়েছ, পঞ্চম শ্রেণী থেকে শুরু করে সপ্তম শ্রেণী পর্যন্ত তোমরা টেন্সের বিষয়গুলো আয়ত্ত করেছ। তারপরেও টেন্সের অনেক খুঁটিনাটি হয়তো তোমরা ভুলে যেতে পারো। সেজন্যই আজকে টেন্সের বিষয়টা তোমাদেরকে আমি একটু পুনরাবৃত্তি করাবো। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? টেন্স মানে কাল বা সময়, অর্থাৎ যা দ্বারা সময় নির্ণয় করা হয় সেটি হচ্ছে টেন্স। টেন্সের আমরা সংজ্ঞা লেখার কোনো প্রয়োজন নেই। টেন্স কত প্রকার? টেন্স তিন প্রকার। টেন্স তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিন প্রকার টেন্স আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ এই তিন প্রকার টেন্সই তোমার দিয়ে আমরা আমাদের লাইফগুলোকে অতিবাহিত করছি। এর মধ্যে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। পাস্ট টেন্স মানে অতীত কাল। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ কাল। অর্থাৎ গতকাল যা হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট মানে অতীত। আজকে যা হচ্ছে তা হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান। আগামীকাল যা হবে তা হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ। তাহলে এই তিনটা সময়ই কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িত। এখন এই তিনটা সময় সম্পর্কে আমাদের জানার প্রয়োজন, তাই তো? তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সবাই লিখেছ? তাহলে মুছে ফেলি। PRESENT, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। আগে আমাদের সংজ্ঞাটা জানা দরকার। সংজ্ঞাটা সবাই লিখে ফেলো। বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে, হচ্ছে বা চলছে,
হয়েছে, কিছু সময় ধরে চলছে, এরূপ বোঝালে ভার্ব এর প্রেজেন্ট টেন্স হয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ ওই সবগুলো নিয়েই হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে এখানে কোনো কাজ হয় বা হয়ে থাকে, সচরাচর যে কাজগুলো হয় বা হয়ে থাকে, যেমন একটা উদাহরণ, আমি স্কুলে যাই, সে কাজ করে, তুমি গান গাও, তারা হাসে, ফুল ফুটে, পাখি উড়ে ইত্যাদি। কোনো কাজ হচ্ছে বা চলছে, যেমন আমি স্কুলে যাচ্ছি, তুমি গান গাচ্ছ, তারা বাজারে যাচ্ছে, সে কাজটি করছে, ঠিক আছে? তারপরে আরেকটা হলো মনে করো হয়েছে, অর্থাৎ কোনো কাজ শেষ হয়েছে, যেমন আমি ভাত খেয়েছি, তুমি কাজটি শেষ করেছো, ঠিক আছে? আবার কিছু সময় ধরে চলছে, যেমন সে 1 ঘন্টা যাবৎ ফুটবল খেলছে, আবার তুমি 7 দিন যাবৎ জ্বরে ভুগছ, ঠিক আছে? এই সবগুলো মিলেই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন এখানে এই সংজ্ঞার মধ্যে তোমার 4টি ভাগ রয়েছে, সংজ্ঞার মধ্যেই এই সংজ্ঞাটার ভিতরেই তোমার 4টি ভাগ রয়েছে। যেমন বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, হচ্ছে বা চলছে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়েছে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, আর কিছু সময় ধরে চলছে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এখন আমরা প্রেজেন্ট টেন্সের ভাগগুলো নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স 4 ধরনের, 4 প্রকার। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাংলায় যাকে বলা হয় সাধারণ বর্তমান কাল। 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা হলো পুরা ঘটিত বর্তমান কাল। এগুলো 3টা। আর 4 নম্বরটা হলো আমি এখানে লিখি। 4 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, ঠিক আছে? এই 4টি ধরন প্রেজেন্ট টেন্সের, এই 4টি ধরন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে তোমার গ্রামারের কোনো আইটেমে তোমার কোনো সমস্যা থাকবে না, যদি তুমি টেন্সের উপরে তোমার ভালো দখল থাকে। ক্লিয়ার? তাহলে আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা তোমরা নিজেরা একবার খাতায় লেখো দেখি। তোমরা নিজেরা একবার খাতায় লেখো,
তারপরে আমি বোর্ডে লিখবো, তোমরা আমার সঙ্গে মিলাবে যে ঠিক আছে কিনা। সবাই নিজের খাতায় লেখো। আচ্ছা, আশা করি তোমরা লিখেছ। সম্পূর্ণ লিখতে পারবে, সম্পূর্ণ লিখতে হবে না, অর্থাৎ সংজ্ঞাটার মূল কথাটা কি সেটা তোমরা খাতায় লেখো, তাহলে আমার বোর্ডের লেখার সঙ্গে তোমরা মিলাবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে। বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে, যে কাজগুলো সচরাচর হয় বা হয়ে থাকে। আবার এর সঙ্গে যোগ হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য, চিরন্তন সত্য বিষয়, অভ্যাসগত ঘটনা, অভ্যাসগত ঘটনা, নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ বোঝালে ভার্ব এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর ইউ ক্লিয়ার? অর্থাৎ বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে, যেমন উদাহরণ আমি আগে বলেছি কথাটা, যেমন ফুল ফুটে, পাখি উড়ে, সে আসে, আমি যাই, তারা গান গায়, তুমি কাজ করো। এর সঙ্গে আবার সে ভালো ছেলে, তুমি খারাপ ছেলে, সে একজন কৃষক, আমি একজন শিক্ষক, তুমি একজন ছাত্র, এই সবই হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আবার চিরন্তন সত্য যে বিষয়গুলো, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, চাঁদ আমাদিগকে আলো দেয়, পৃথিবী গোলাকার, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই যে চিরন্তন সত্য যে বিষয়গুলো, এগুলোও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আবার অভ্যাসগত যে বিষয়গুলো, অভ্যাসগত বিষয়, যেমন সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, তার একটা অভ্যাস। ঠিক আছে? এটা চিরন্তন সত্য বিষয় না, অভ্যাসগত বিষয়। আবার আমি প্রতিদিন সন্ধ্যায় চা খাই, চা পান করি। ঠিক আছে? এটা আমার একটা অভ্যাস, এটাও ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আবার নিকট ভবিষ্যৎ, যেমন আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, সে আজ রাতে এখানে আসছে, নিকট ভবিষ্যৎ, অর্থাৎ খুব সন্নিকটে যে কাজগুলো হচ্ছে, এটাই তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন তাহলে সংজ্ঞাটার সম্বন্ধে কারো কোনো সমস্যা নেই তো? তোমরা সংজ্ঞা যা লিখছো, আমি যা লিখেছি তা মিলেছে তো? আচ্ছা, অর্থাৎ বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে, চিরন্তন সত্য, অভ্যাসগত ঘটনা, নিকট ভবিষ্যৎ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমি এটা মুছে ফেলি এখন। এখন তুমি বুঝবে কীভাবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স বুঝবে কীভাবে? বাংলা ক্রিয়ার রূপ, বাংলা ক্রিয়ার রূপ, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ই, অ, এ, করি, কর, করেন, খাই, খাও, যায়, যাই, যাও, বসে। বাংলা বাক্যে ক্রিয়া শেষে ই, অ, এ, করি, করো, করেন, খাই, খাও, যায়, যাই, যাও, এগুলো বসে। মানে এগুলো থাকলে যদি কোনো বাক্যের শেষে ক্রিয়ার ক্ষেত্রে তোমার এই শব্দগুলো থাকে, তাহলে বুঝতে হবে
যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে আমরা এখন গঠনটা দেখব। ইনডিফিনিটের গঠনটা কি? স্ট্রাকচার। ইনডিফিনিট স্ট্রাকচার হলো তোমার প্রথমে সাবজেক্ট, আমি সংক্ষেপে লিখলাম সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হলো ভার্বের পাস্ট ফর্ম, V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এই গঠনটা মনে রাখলেই হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখন এই যে V1 দেওয়া আছে, এখানে একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে V1 এর মধ্যে কি কি ভার্ব থাকতে পারে। অনেকে মনে করে আই হ্যাভ এ পেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে করে অনেকে ভুল করে। ঠিক আছে, এই জন্যই আমি V1 এর একটা স্ট্রাকচার, আমি V1 এর একটা লিখে দিচ্ছি। V1 সমান সমান টু বি ভার্ব, টু বি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। এম, ইজ, আর, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এম, ইজ, আর, টু বি ভার্ব হচ্ছে কি এম, ইজ, আর। আর V1 সমান সমান টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব হচ্ছে এখানে হ্যাভ আর হ্যাজ। তাহলে আর আই হ্যাভ এ পেন, এটা কেউ তখন মনে করবে না যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জন্যে আমি এটা লিখে দিয়েছি। টু বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ। আর অন্যান্য ভার্ব যেমন অ্যাকশন ভার্বগুলো আমি দিয়ে দিচ্ছি। যেমন কয়েকটা এখানে দিয়ে দিচ্ছি উদাহরণ হিসেবে, যেমন কাম, গো, ইট, রাইট, এটসেট্রা। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। কাম, গো, ইট, রাইট, অ্যাকশন ভার্ব যেগুলো আছে, অ্যাকশন ভার্ব তো অনেক, তোমরা জানো। ঠিক আছে, ভার্বের লিস্টে তোমরা দেখতে পাবে অ্যাকশন ভার্ব কতগুলো আছে, এখানে কয়েকটা দিয়ে দিয়েছে শুধু। তাহলে এই হলো স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সাবজেক্টের পরে V1, তারপরে অবজেক্ট, মানে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে V1 হিসেবে টু বি ভার্ব থাকতে পারে অ্যাম, ইজ, আর। অ্যাম বসে শুধু আই এর ক্ষেত্রে। সাবজেক্টটা যদি আই থাকে মানে ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার আই, তারপরেই বসবে শুধু এম, আর অন্য ক্ষেত্রে বসবে না। আর ইজ বসবে যদি সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়। যেমন থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? নামের ক্ষেত্রে যে কোনো নাম, করিম, রহিম, হ্যাঁ, আকাশ, হিমেল, যে কোনো নাম হতে পারে, সে কোনো নামের পরেই বসবে ইজ নাউনের ক্ষেত্রে। আর প্রনাউনের ক্ষেত্রে হি, শি, ইট, এইসবের ক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে বসবে ইজ। যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ। ঠিক আছে, ইজ বসবে। আর বসবে তোমার ফার্স্ট পারসন প্লুরালের পরেও আর বসবে, যেমন উই আর। সেকেন্ড পারসনের পরে আর বসে, যেমন সেকেন্ড পারসন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সেটা হচ্ছে ইউ, ইউ এর পরে কি বসবে? আর। থার্ড পারসন প্লুরালের পরে বসবে আর, যেমন দে আর। ঠিক আছে, এটা কোনটার পরে কোনটা বসবে তোমাদের অবশ্যই জানতে হবে। এম এর জায়গায় ইজ, আর এর জায়গায় এম, এগুলো বসালে কিন্তু হবে না। ঠিক আছে, সঠিকভাবে যে সাবজেক্টের পরে যেটা বসে সেটাই বসাতে হবে। ঠিক আছে, তারপরে হ্যাভ, হ্যাজ, এটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। হ্যাভ কোন জায়গায় বসে? তোমার একমাত্র হ্যাজ বসবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকে, তারপরেই বসবে হ্যাজ। যেমন হি হ্যাজ, শি হ্যাজ, নামের ক্ষেত্রে করিম হ্যাজ, রহিম হ্যাজ, আকাশ হ্যাজ, হিমেল হ্যাজ। ঠিক আছে, আর সব ক্ষেত্রেই বসবে হ্যাভ, যেমন আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। ঠিক আছে, সব ক্ষেত্রেই বসবে হ্যাভ। আর অ্যাকশন ভার্ব, এগুলো তোমার অ্যাকশন ভার্ব তো অনেক আছে, এখানে কয়েকটা দেওয়া হচ্ছে। যেমন কাম, এক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে অবশ্যই কামের শেষে অ্যাস যোগ হবে, কামস। গোয়ের শেষে অ্যাস যোগ হবে, গোজ। ইটের শেষে অ্যাস যোগ হবে, ইটস। রাইটের শেষে অ্যাস যোগ হবে, রাইটস।
ঠিক আছে, এরকম আরও অনেক ভার্ব আছে, অ্যাকশন ভার্ব আছে, সেগুলোর পরে অ্যাস বা ইয়েস যোগ হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার থাকে, এটা তোমরা আগেও জেনেছ। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না থেকে অন্য পারসন থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাকশন ভার্বের শেষে অ্যাস বা ইয়েস যোগ করার কোনো প্রয়োজন নেই। আর ইউ ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি একটু আমাদের জানা হয়ে গেল, স্ট্রাকচারটা আমাদের জানা হয়ে গেল। এখন আমরা উদাহরণে চলে যাচ্ছি। আবার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট আরেকটা ভার্ব আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আরেকটা ভার্ব আছে, সেটা বলা হয়নি, সেটা হচ্ছে ডুইং ভার্ব। ডুইং ভার্ব, ডুইং ভার্ব এটাও তোমার ফাইনিট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ফাইনিট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ডুইং ভার্ব সেটা হচ্ছে ডু এবং ডাজ, ডু এবং ডাজ, এটা জানা কিন্তু একান্তই আবশ্যক। ডুইং ভার্ব কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডু এবং ডাজ। এখন সাবজেক্টটা যদি ওই থার্ড পারসন সিঙ্গুলার থাকে, তাহলে বসবে কি ডাজ, আর সব ক্ষেত্রেই বসবে কি বসবে ডু ব্যবহৃত হবে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন প্রোনাউনের ক্ষেত্রে হি শি ইট, সেক্ষেত্রে বসবে ডাজ, আর অন্য সব ক্ষেত্রে বসবে ডু, যেমন আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু। ক্লিয়ার? আচ্ছা, এইগুলো ডুইং ভার্ব হিসেবে ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমি দু একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি একজন ছাত্র, আরেকটা লিখি তোমার একটি কলম আছে, আরেকটা লিখি তুমি ভাত খাও। তাহলে দেখো এখানে আমি একজন ছাত্র, এটা ইংরেজি কি হবে? এটা একবার সহজ, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তোমার একটি কলম আছে, কি হবে? ইউ হ্যাভ এ পেন। তুমি ভাত খাও, কি হবে এটা? ইউ ইট রাইস। এখানে তুমি না দিয়ে যদি আমি দেখি সে ভাত খায়, সে ভাত খায়, খায়, তাহলে কি হবে এখানে? হি, তারপর ইটের পরে কি হবে? ইটস, হি ইটস রাইস, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হি ইটস রাইস। তাহলে দেখো ওই যে গঠন লিখেছিলাম যে সাবজেক্ট প্লাস ভিউ ওয়ান প্লাস অবজেক্ট, এই হিসেবেই কিন্তু এটা গঠিত হয়েছে। ঠিক আছে, যেমন সাবজেক্ট হচ্ছে কি আই, ভিউ ওয়ান কোনটা? এম, অবজেক্ট হচ্ছে কোনটা? এ স্টুডেন্ট। ঠিক আছে, এটা কেউ আর এটা ভুল করে ভাববে না এখন যে আই এম এ স্টুডেন্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু এম হইলেই যে কন্টিনিউয়াস হলো তা কিন্তু নয়। কন্টিনিউয়াস হতে গেলে এম এর পরে আবার আরেকটা ভাবের সঙ্গে আইন যোগ করতে হবে। ঠিক আছে, সুতরাং আই এম এ স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট এবং এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আবার তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন। অনেকে ভুল করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট। আমি ক্লাস নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছি, এই জন্যই বললাম, আমার অভিজ্ঞতা থেকেই বলছি। অনেক স্টুডেন্টই মনে করে হ্যাভ হ্যাজ থাকলেই প্রেজেন্ট পারফেক্ট, আসলে তা নয়। হ্যাভ হ্যাজের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। ঠিক আছে, এখানে হ্যাভ ভার্ব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু হ্যাভ ভার্ব, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন। অনুরূপভাবে তাহার একটি বই আছে, হি হ্যাজ এ বুক।
ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভিউ ওয়ান প্লাস অবজেক্ট, এটা সাবজেক্ট প্লাস ভিউ ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভিউ ওয়ান প্লাস অবজেক্ট। তারপরে সে ভাত খায়, এটা অ্যাকশন ভাব দেওয়া আছে, হি ইটস রাইস, সে ভাত খায়, হি ইটস রাইস। তাহলে এখানে ওই আমি এটা বললাম যে সাবজেক্টের পরে এখানে হিটা হলো তারপর সিঙ্গুলার, জন্য ভাবের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে। এখানে এম হ্যাভ, এখানে ইট ভার্ব যে কাজটা করেছে, এম এবং হ্যাভ কিন্তু একই কাজ সম্পন্ন করেছে। সুতরাং এই তিনটেই হলো তোমার ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ V1। ঠিক আছে, ভালো প্রেজেন্ট ফর্ম। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি যে আমি একজন ছাত্র নই, মনে করা আছে আমি একজন ছাত্র নই, তাহলে কি হবে? আই এম নট এ স্টুডেন্ট, একে নট বসে দিলে হয়ে যাবে। তোমার একটি কলম আছে বা তোমার কলম নেই, তোমার কলম নেই, তাহলে কি হবে? ইউ হ্যাভ নট এ পেন, তোমার কলম নেই, ইউ হ্যাভ নট এ পেন, অথবা ইউ হ্যাভ নো পেন। ঠিক আছে, নট বসে অ্যাডজেক্টিভের পূর্বে আর নো বসে নাউনের পূর্বে। ঠিক আছে, নাউনের পূর্বে নো, অ্যাডজেক্টিভ পূর্বে নট ব্যবহৃত হবে। নট দিলে এ পেন দিতে হবে, নো দিলে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। ইউ হ্যাভ নো পেন বা ইউ হ্যাভ নট এ পেন, তোমার কলম নেই। আবার সে ভাত খায়, সে ভাত খায় না, সে ভাত খায় না, সেক্ষেত্রে কিন্তু এখানে যেমন এমের পর নট বসেছে, হ্যাভের পর নট বসেছে, এখানে কিন্তু ইটের পর নট ব্যবহৃত হবে না, অ্যাকশন ভার্বের পরে কিন্তু নট বসানো যাবে না। সেক্ষেত্রে তুমি নেগেটিভ কীভাবে করবে? নেগেটিভ করতে হবে তোমাকে ওই যে ডুইং ভার্ব বললাম, ডু বা ডাস, সে ডুইং ভার্ব নিয়ে এসে তোমাকে নেগেটিভ করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে সে ভাত খায় না, তাহলে হি, এর পরে কি হবে? ডাজ নট, হি ডাজ নট, হি ডাজ নট। ইটের শেষে যে অ্যাসটা ছিল সেই অ্যাসটা উঠে যাবে, হি ডাজ নট ইট রাইস, হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। আর ইউ ক্লিয়ার? আচ্ছা, এই গেল নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ হয়ে গেল। এবার ইন্টারোগেটিভ দিয়ে একটু দেখাই, যেমন আমি কি ছাত্র, সেটা কি হবে? আমি কি ছাত্র, কি হবে এটা? am I a স্টুডেন্ট, আমি কি ছাত্র, এখানে চিহ্ন হবে একটা, ওই তোমার এমটা প্রথমে এসে পড়লো, am I a স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। ঠিক আছে, আবার তোমার কি কলম আছে, তোমার কি কলম আছে, কি হবে এটা? হ্যাভ ইউ এ পেন, তোমার কি কলম আছে, হ্যাভ ইউ এ পেন, তোমার কি কলম আছে, হ্যাভ ইউ এ পেন। অথবা আরেকভাবে দেওয়া যায়, যেমন এই হ্যাভটাকে প্রিন্সিপাল ভার্ব ধরে তুমি এখানে ডুইং ভার্ব নিয়ে আসতে পারো, ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কি কলম আছে, ডু ইউ হ্যাভ এ পেন। ঠিক আছে, হ্যাভ ইউ এ পেন অথবা ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কি একটি কলম আছে, এর ইন্টারোগেটিভ। আবার যেমন সে কি ভাত খায়, যেমন সে ভাত খায়, হি ইটস রাইস, সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। আবার সে কি ভাত খায়, তখন কি তুমি এখানে হ্যাভ আর এমের মতো কি অ্যাকশন ভাবটাকে প্রথমে নিয়ে আসতে পারবা? কখনো না, সেক্ষেত্রে ডুইং ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস,
সেক্ষেত্রে ডুইং ভার্ব হিসেবে কী আসবে? ডু না ডাজ? কোনটা? অবশ্যই ডাজ। যেমন সে কি ভাত খায়? ডাজ হি ইট রাইস। এই ইটের পরে যে অ্যাসটা ছিল, যখন তুমি ডাজ বসাইলে তখন আর অ্যাসটা থাকবে না। ডাজ হি ইট রাইস? সে কি ভাত খায়? ঠিক আছে, এইগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আজকে এই পর্যন্তই। আজকে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে মোটামুটিভাবে একটা ধারণা দিয়ে দিলাম। এরপরে আগামী ক্লাসে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের উপরে আমি ক্লাস নেব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে, সবার সুস্থতা, সবার ভালো কামনা করে, সবাই যেন করোনা ভাইরাসের মহামারী থেকে সবাই যেন রক্ষা পায়, এই প্রার্থনা, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা জানিয়ে আজকে ক্লাস আমি এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।